শিরন্দা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে ওয়েস্ট বেঙ্গলে প্রিলি হয়ে গেল। তো প্রিলির অঙ্কগুলোর সলিউশন তোমরা দেখে নাও। প্রথম অঙ্কটা দেখো, কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত ছিল। অর্থাৎ তুমি সিম্পল ভাষায় বোঝো, যদি 7 টাকা থাকে 1 টাকা বেড়ে গেছে, তার মানে কি হয়েছে, 7 টাকা থেকে 8 টাকা হয়ে গেছে। এই 8-এর ভ্যালু এখানে কত বলেছে, 40। তাহলে মূল টাকা কোনটা, 7টা। তাহলে 7-এর ভ্যালু কত, এটার 5 গুণ, তাহলে এটার 5 গুণ হয়ে যাবে 35। সিম্পল, ভেরি সিম্পল, 35 হয়ে যাবে আমার অ্যান্সার। চলো পরেরটা। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16 টাকা 50 পয়সায় বিক্রি করলে 20% লাভ হবে। এগুলোকে আমরা কি করি, অ্যালিগেশন করি। ধরো 15 টাকা কেজি আর 12 টাকা কেজি আমি নিয়েছি। এইখানে আমাকে কি করতে হবে, এখানে এইদের যে আমি 16 টাকা 50 পয়সায় বিক্রি করে 20% লাভ হয়েছে, এই লাভটাকে বাদ দিয়ে এখানে যদি কস্ট প্রাইস বসাই, তাহলে এইখানে যে কোয়ান্টিটির পরিমাণ পাওয়া যাবে, এখানে একটা রেশিও আসবে, এই রেশিওটাই আমার অ্যান্সার হবে, তাই না? তাহলে 16 টাকা 50 পয়সায় 20% লাভ হচ্ছে মানে কি, 20% মানে আমি জানি ফ্র্যাকশন ভ্যালুতে 1/5, তার মানে 5 টাকার জিনিসটা আমি 1 টাকা লাভ করছি, তার মানে 6 টাকা আমার সেলিং প্রাইস। 6 টাকার ভ্যালু আমায় বলেছে 16 টাকা 50 পয়সা, তাহলে 5 টাকা অর্থাৎ সিপি, এটা 5 টাকার ভ্যালু কত, 5-এর ভ্যালু কত হয়ে যাবে বলো, 16 টাকা 50 পয়সা ইন্টু 5/6। এটাকে কাটাকাটি করলে কত হয় দেখো, 6 দুগুণে 12, 6 সাতে 42, 5 6 30, তার 2.75 ইন্টু 5, 2.75 ইন্টু 5, তাহলে কত হচ্ছে দেখো, 5 দুগুণে 10 আর 5 ইন্টু 0.75 হচ্ছে 3.25, অর্থাৎ 13.25 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। এবার এইটা কি, এটা হচ্ছে সিপি, এটা আমার খরচা পড়েছিল, এবার লাভ করে আমি 16 টাকা 50 পয়সায় বিক্রি করেছিলাম। তাহলে আমি 15 টাকা কেজি দরে আর 12 টাকা কেজি দরে যদি আমি জিনিসটা, ডালটা আমি 13 টাকা 25 পয়সা আমার কস্ট প্রাইসে বিক্রি করলে আমার কী লাভ হতো আর কি। এইখানটায় তাহলে আমাকে সবসময় কী করতে, অ্যালিগেশন প্রসেসে আমায় 2.25 এইটা আমার সিপি বসাতে হয়, তাই না? যেটা আমার কেনা দাম পড়েছে সেটা এখানে বসাতে হয়। তাহলে এইখান থেকে এবার আমি অ্যালিগেশন করব। এটা কত হচ্ছে দেখো, 1.25, এটা কত হচ্ছে 1.75, পয়েন্ট তুলে দাও, 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে 5, আর এটা হচ্ছে 7, তাহলে 5:7 হয়ে যাবে আমার অ্যান্সার। চলো পরেরটা দেখি। দেখো এটা কি বলেছে, খুব সিম্পল, সব কটা 999 আছে, 2, 3, 4, 5, 6টা 999 রয়েছে। তাহলে এটাকে 6 দিয়ে গুণ করবো, তার সঙ্গে দেখো এগুলো সব যোগ করতে হবে, 1-এর 7, 2-এর 7, 3-এর 7 সব যোগ করলে কত পাচ্ছি, 2-এর 1-এ 3, 3-এর 3-এ 6, 6-এর 6 10, আর 5-এ 11, 3, 3, 6, 6, 10, 10, 5, 15, 15, 6, 21, 21/7, তাই না? 21/7, তাহলে 999 ইন্টু 6, সংখ্যাটা লাস্টে 6 9 54, লাস্টে 4 থাকবে, তার সঙ্গে এটা 3 পাবো, তাহলে সংখ্যাটা যাই হোক না কেন শেষে 7 থাকবে। একটাই অপশান আছে, অপশান বি। ঠিক আছে, চলো পুরোটা কখনোই করতে যাব না, যখন আমার অপশানের সুযোগ থাকবে, ঠিক আছে? চলো, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে ঠিক ততটাই লস হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, ক্রস প্রাইসটা জানতে চেয়েছে। দেখো, যদি আমি ধরে নিই সিপি, ধরে নিচ্ছি সিপি আমার একটা কিছু ছিল, তাহলে 1794 টাকায় যখন আমি বিক্রি করছি 1754 টাকায়, তখন কী হচ্ছে, আমার লাভ হচ্ছে, তার মানে হচ্ছে লাভ সেলিং প্রাইস থেকে যদি আমি সিপি বাদ দিই তাহলে এটা লাভ হয়ে গেল। আবার আমায় কি বলছে যে 1492 টাকা আমার ঠিক ততটাই ক্ষতি হচ্ছে, তাহলে সিপি মাইনাস 1492, এই ভ্যালুটা আমার এক হবে, ঠিক আছে? তাহলে আমি দেখো, যদি সিপিগুলোকে ওই দিকে নিয়ে চলে যায়, তাহলে 2 সিপি, আর এটা এদিকে নিয়ে চলে এলাম, তাহলে 1754 আর 1492 যোগ করলে কত হচ্ছে, 2 আর 4 6, 9 আর 5 14, আর হচ্ছে 17 আর 14 31, 32, ঠিক আছে? তাহলে 2 সিপি হচ্ছে 32, তাহলে 2 দিয়ে কাটাকাটি করি, 16 23 হচ্ছে সিপি, এইটা হচ্ছে আমার কস্ট প্রাইস, এইটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবেও করতে পারো, তুমি অন্যভাবেও করতে পারো। কীরকম না, 1754 লাইনার মেথড আমি বোঝাই। ধরো এইটা আমার সিপি ছিল, এইখানটা আমার লাভ হচ্ছিল, ঠিক ততটাই ক্ষতি হচ্ছিল, ঠিক আছে? ধরো এটা আমার প্রফিট হচ্ছিল, এটা আমার লস হচ্ছিল, আর এটা আমার সিপি ছিল, ঠিক আছে? তাহলে লাভ আর ক্ষতি, এই যে টোটাল ডিফারেন্স কত, এদের এই টোটাল ডিফারেন্সটা
তাই না? 1754 থেকে 1492 বিয়োগ করো, কত হচ্ছে? 1492, এটাকে 1500 ধরো। 1500 থেকে 1754, 254 আর 8 টাকা, 262 টাকা। এই টোটাল এখান থেকে এটা কত? 262 টাকা আমার হচ্ছে, তাই না? 262 টাকা যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 161। এবার 161 যেখানে লস হচ্ছে তার সঙ্গে তুমি জুড়ে দাও এটা, তাহলেও তুমি অ্যান্সার পেয়ে যাবে। অথবা যেটা লাভ হচ্ছে সেখান থেকে তুমি 161 বাদ দিয়ে দাও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো 1623 আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তুমি চাইলে এভাবেও করতে পারো, যেটা তোমার মাথায় আসবে, ঠিক আছে? চলো পরেরটা দেখি। যদি এইটা বলেছে, দেখো খুব সিম্পল, এটা ট্রিগোনোমেট্রি অঙ্ক যে প্রিটিতেও দেবে কেউ ভাবতে পারিনি। দেখো কিছু না, মানগুলো মনে রাখতে হবে। tan 45 ডিগ্রি, এটা সাইন তুমি মান বসিয়েও করতে পারো, অথবা তুমি এভাবেও করতে পারো। এই কসটাকে তুমি এদিকে নিয়ে চলে এসো, সাইন 30 বাই cos 30, cos 30। এই cos 30টা তুমি এখানে নিয়ে চলে এলে, এখানে নিয়ে চলে এলে, ঠিক আছে? তাহলে কি হতো? tan 30 দিকে পড়ে রইলো। তাহলে দেখো x ইন্টু tan 45, আর সাইন বাই কস হলো কত? tan হয় tan 30, আর এদিকে tan 30 তো রয়েছে, তাহলে tan 30 কেটে গেল। তাহলে x ইন্টু tan 45 ডিগ্রি মান, tan 45 ডিগ্রি মান এক হয়, তাহলে x ইন্টু 1 সমান এদিকে কত? 1 হচ্ছে, তাহলে x এর ভ্যালু 1 হয়ে গেল। বুঝে গেছে? অথবা তুমি মান বসিয়েও করতে পারো, এগুলো মান বসিয়ে √3/2, 1/√3, এটা হচ্ছে কত? √3 sin 30 হাফ, এভাবেও করতে পারো তুমি। আর একটা মান 1 করতে পারো এইভাবে মান বসিয়ে, আর এভাবেও করতে পারো তুমি, ঠিক আছে? চলো যেটা তোমার সুবিধা হবে, শুধু মানগুলো বসাতে পারলেই হলো। চলো পরেরটা দেখি। একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ এত, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখো খুব সিম্পল, আমি ধরে নিচ্ছি এটা 5টা কয়েন আছে, এটা 8খানা আছে, এটা 3খানা আছে, ঠিক আছে? পরিমাণটা রয়েছে, মুদ্রার সংখ্যা বলেছে, তাহলে 50 পয়সা রয়েছে। 50 পয়সা যদি 5টা দেয় তাহলে আমার ক টাকা পাবো? আমি পাবো 2.5 টাকা, ঠিক আছে? 25 পয়সাতে যদি আমি 8টা তৈরি করতে, 8খানা সংখ্যা থাকে, তাহলে কত পাচ্ছি আমি? 2 টাকা পাচ্ছি। আর এটা কত পাচ্ছি আমি? 10 পয়সা করে 3টে থাকলে কত? 30 পয়সা পাচ্ছি। এটা খেয়াল রাখতে হবে, এটা পয়সা, এগুলো কিন্তু টাকা, ঠিক আছে? তাহলে 2.5 টাকা, 2 টাকা আর 30 পয়সা, তাহলে সবকটাকে পয়সায় করে নিই। তাহলে কত হলো? এটা 250 পয়সা। 2 টাকা মানে 200 পয়সা, আর 30 পয়সা, তার টোটাল কত হচ্ছে আমার? 480 পয়সা, ঠিক আছে? 480 পয়সা। এই 480 পয়সা মানে 480 ইউনিটের ভ্যালু আমার এখানে বলে দিচ্ছি। দেখো 144 টাকা, এটাকে আমি পয়সায় কনভার্ট করে নেবো। তাহলে 144 এই হয়ে গেল। কাটলাম, আমি কার মান জানতে চেয়েছে? 50 পয়সার মুদ্রার সংখ্যা এখানে কত আছে? 50 পয়সা 5টা, তাহলে 5-এর ভ্যালু আমার জানতে চেয়েছে, তাই না? 48কে কত দিয়ে গুণ করলে 144 হচ্ছে? এবার ডাইরেক্ট দেখো, আমি দেখতে পাচ্ছি এটা 3, তার মানে 30, তাহলে 5-এর ভ্যালু কত যাবে? 30 ইন্টু 5 মানে 150, তাহলে 150টা রয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। চলো পরেরটা দেখি। পিতা পুত্রের বর্তমান বয়স পুত্রের 6 গুণ, 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত? দেখো এটা দুভাবে করতে পারো, এক হচ্ছে তুমি অপশন দেখে, দ্বিতীয় হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে। দেখো আমি ধরে নিচ্ছি এটা ফাদার, এটা সন। কি বলেছে? ফাদার যদি 6 হয় তাহলে সন এখন 1। আবার বলেছে 6 বছর পরে, 6 বছর পরে কি বলেছে? 6 বছর পরে হয়ে যাবে কি? সন যদি 1 হয় পিতা হয়ে যাবে 3, ঠিক আছে? ফাদার 3 হয়ে যাবে। দেখো এবার কি বলেছে? আমার রেশিওটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি? এখানে ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি 2, এখানে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি? 5। তাহলে এই 5কে এদেরকে গুণ করো, 5 3 15 করে দাও এটাকে, এটাকে কত? এই একটাকে 5 করে দাও, হয়ে গেল। তাহলে 15 আর 5, এই ডিফারেন্স 2 আছে, এই 2কে কে গুণ করো, 6 দুগুণে এটা হয়ে যাবে কত? 12, আর এটা হচ্ছে 2। তাহলে এবার দেখো 12 থেকে 15 ডিফারেন্স কত? 3, 2 থেকে 5 ডিফারেন্স কত? 3। তাহলে এই 3 এখানে কত বলেছে? 6 বছর বেড়েছে, এখানে 3 ইউনিট বাড়া মানে 6 বাড়া। তা 3-এর ভ্যালু যদি 6 হয় তাহলে আমাকে কি জানতে চেয়েছে? বর্তমান বয়স পিতার 12, তাহলে 12-এর ভ্যালু কত? 3-এর ভ্যালু যদি 6 হয় তাহলে কত? 2 গুণ 12-এর ভ্যালু কত? 24, ঠিক আছে? এবার তুমি এটাকে অপশান ধরেও করতে পারতে। প্রথমে দেখো বলেছে পুত্রের পিতার বয়স 6 গুণ, দেখো কিন্তু সবকটাই 6 দিয়ে ভাগ যায়, সুতরাং তুমি কোনোটাই গেস করতে পারবে না। এবার আন্দাজে তোমাকে একটা করতে হবে, মিডিল ভ্যালু নিয়ে নাও। ধরে নাও তুমি 30 নিলে, 30 ধরে নিলে পিতার বয়স, ঠিক আছে? এটা ফাদার, সনের বয়স তুমি ধরে নিলে, তাহলে কত? এটা 30 হয় 6 গুণ, এটা 5 হবে,
এবার যখন 6 বছর পরে পিসনের বয়স 11 হয়ে যাবে, এর কত হবে 36। এটা কি 3 গুণ হচ্ছে? না, এটা 3 গুণ হচ্ছে না, তাহলে 30 তো আমার হবে না উত্তর। এভাবে তুমি করতে পারো। দেখো 24 যদি আমি অ্যান্সার নিয়ে নিই, তাহলে দেখো 24 এটা হয়ে যাবে 4, যখন আমি 6 যোগ করে দেবো এটা 30 হয়ে যাবে, এটা 6 যোগ করে যাবো 10 হয়ে যাবে। দেখো এটা 3 গুণ হচ্ছে, তাহলে এটা স্যাটিসফাই করছে, তাহলে এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা দেখো। কোনো নল দিয়ে একটি জলাধারে 1/3 3 মিনিটে খালি করা যায়, 7.5 মিনিটে ওই জলাধারটি কত অংশ খালি করা যাবে? ধরো এই একটা জলাধার আছে, এটাকে ধরে নাও তুমি 30 লিটার জল ধরে, ঠিক আছে। এবার বলছে কি এর কত অংশ খালি হচ্ছে, ধরো টোটাল দিয়ে এর কত অংশ খালি হচ্ছে, এই 10 ভাগ খালি হচ্ছে, ধরে নাও 3 ভাগ যদি হয় টোটাল 10 ভাগ, এটা কত হচ্ছে 10 ভাগ খালি হচ্ছে। কত মিনিটে? 3 মিনিটে। তাহলে 7.5 মিনিটে কত খালি হবে? 3 মিনিটে যদি 10 লিটার খালি হয়, তাহলে 7.5 মিনিটে কত খালি হবে? তাহলে এটা কত হবে 7.5 ভাজিত এটা 3, 7.5 হচ্ছে 2.5, তাহলে 25 লিটার খালি হবে। তাহলে 30 লিটারের ট্যাঙ্ক ছিল, যদি 25 লিটার খালি হয় 7.5 মিনিটে, তাহলে কতটা খালি হচ্ছে? 5 5-এ 25, 5 6-এ 30, মানে 5-এর 6 অংশ খালি হচ্ছে। খুব সিম্পল, বুঝতে পেরেছো আশা করি। চলো পরেরটা দেখি। দুটি সংখ্যার লসাগু গসাগু 315, 7, এমন কোনো ছেলে নেই যেটা বাদ দিয়েছে। দেখো এটা খুব সিম্পল, লসাগু ইন্টু গসাগু হচ্ছে 315, তো এখানেই করা যায়, এই প্রশ্ন দাগ দিয়ে দিই। এটা হচ্ছে 35 আর একটা সংখ্যা এক্স, তাই না? 7 5 5 6 30 63, তাহলে 63 হয়ে যাবে এক্সের ভ্যালু, তাহলে অপর সংখ্যাটা কত? 63 হয়ে যাবে। খুব সিম্পল। কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? দেখো এটা একটা কনসেপ্ট আছে, যেটা বলবে তার থেকে আমি 1 গুণ কমিয়ে নেবো। 3 গুণ বলেছে, তাহলে আমি দ্বিগুণের কথা ধরবো। দ্বিগুণ বলেছে কত? 20 বছরে, তাহলে এখানে কত বলেছে দেখো, দ্বিগুণ কত বছর হবে, অর্থাৎ 1 ধরবো, এখানে 1 কমিয়ে নেবো, 1 গুণ কমিয়ে নেবো। 2 এর ভ্যালু যদি 20 হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 10, ঠিক আছে। তাহলে 10 বছর হয়ে যাবে অ্যান্সার। এবার এইটা এলো কোথা থেকে, কনসেপ্টটা জেনে নিই। ধরে নাও তুমি 100 টাকা ইনভেস্ট করছো, তাহলে 100 টাকা ইনভেস্ট করে তুমি 20 বছরে কত টাকা পাচ্ছ? 3 গুণ পাচ্ছ, অর্থাৎ 300 টাকা হয়ে যাচ্ছে। তাহলে তুমি 100 টাকা তো তোমার নিজের টাকা, তাহলে 200 টাকা তুমি সুদ পাচ্ছ, ঠিক আছে। এই 200 টাকা তুমি পাচ্ছ কত বছরে? 200 টাকা পাচ্ছ তুমি 20 বছরে, ঠিক আছে। 20 বছরে যদি 200 টাকা পাও, তাহলে 1 বছরে কত টাকা পাচ্ছ? 1 বছরে 10 টাকা পাচ্ছি, ঠিক আছে। এবার 100 টাকা ইনভেস্ট করে যদি আমি 10 টাকা পাই, তাহলে ইন্টারেস্ট রেট কত হলো আমার? 10%, ঠিক আছে। এবার আমায় জানতে চেয়েছে যে আমি এই 100 টাকা আমার কত হবে? দ্বিগুণ হবে, অর্থাৎ 200 টাকা হবে কত দিনে? এই রেট আমার জেনে গেলাম আমি। তাহলে আমি 100 থেকে 200 মানে কত টাকা সুদ পাবো? 100 টাকা। এই 100 টাকা সুদ আমি কতক্ষণে পেতে পারি? এখন প্রতি বছর আমি 10 টাকা করে পাবো, তাহলে 100 টাকা পেতে আমার 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 100 টাকা পেতে আমার 10 বছর টাইম লাগবে, ঠিক না? এটা হয়ে গেল এর কনসেপ্ট। কিন্তু এটা ট্রিক হচ্ছে এইটা, যেটা আমরা এইখান থেকে শিখলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উত্তর হয়ে যাবে কত? 10 বছর। পরেরটা দেখে নিই। 710 টাকা এমনভাবে এ বি সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে? দেখো এ বি আর সি এই তো ছিল। এবার দেখো বলেছে এ বি এর থেকে 40 টাকা, তাহলে এখানে যদি আমরা বি এক্স ধরি, তাহলে এক্স প্লাস 40, ঠিক আছে। এ কত পাবে? এর থেকেও সি বলছে দেখো এর থেকেও 30 টাকা, তাহলে এক্স প্লাস 40 তো পাবি, তার সঙ্গে আরও 30 টাকা, মানে এক্স প্লাস 70। এই কনসেপ্টটা আমি এটাকে এক্স ধরে করলাম, এটাকে আমরা অ্যারিথমেটিক প্রসেসও করতে পারি। কীভাবে করতে পারি দেখো, টোটাল 40 টাকা বেশি আর এদিকে 30 টাকা বেশি, একটা 40 টাকা, দেখো আমি এটাকে করে নিই, তাহলে এটা কত হলো? 3x আর হচ্ছে কত? 110 সমান 710 বলেছে, ঠিক আছে। তাহলে 3x সমান কত? 600, তাহলে এক্সের ভ্যালু কত? 200, ঠিক আছে। এবার এইটাকে আমি না লিখেও করতে পারি। কীভাবে করতে পারি দেখো, বলেছে কি 40 টাকা বেশি, আর একজন বলছে এর 40-এর থেকেও 30 টাকা বেশি, মানে 70 টাকা বেশি। টোটাল বেশি কত? 70 আর 40, টোটাল বেশি হচ্ছে 110। যেটা বেশি সেটা টোটাল থেকে আমি বিয়োগ করে দেবো। তার মানে 710 থেকে যদি আমি 110 যেটা বেশি আছে, সবাই যেটা বেশি পাচ্ছে, বিয়োগ করে দিলাম, তাহলে 600 টাকা আমার টোটাল
বাদ মানে বেশি যেটা আছে সেটা বাদ দিলে 600 টাকা পড়ে থাকে। এবার এ বি আর সি এর মধ্যে আমি সমান ভাগে ভাগ করে দেবো 600 টাকাটাকে। কত করে পাবে প্রত্যেকে? 200 200 200। এবার যে বেশি পাবে তাকে তার বেশিটা দিয়ে দাও। তাহলে 70 টাকা বলেছে বেশি পাবে সি। তাহলে সি যদি সি এর কথা জানতে চেয়েছে, তাহলে সি তো 70 টাকা টোটাল বেশি পাবে, তাহলে 270 টাকা। এটা গেল এক পদ্ধতি, এটা একটা পদ্ধতি। তুমি এটা লিখে করতে পারো, এটা মেন্টালি করতে পারবে, ঠিক আছে? চলো, তাহলে অপশন হয়ে যাবে ডি। দেখো, এ বি সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ মূলধনের 1/3 দেন, বি দেন এ সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা লভ্যাংশ পান? দেখো, ধরে নাও যে এ আর বি আর সি টোটাল দিচ্ছে 3 টাকা, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, যে এ যদি এ মূলধন 1/3 দেয়, এ মূলধনে 1/3 দিচ্ছে, তার মানে এ দিচ্ছে কত? এ যদি 1 টাকা দেয় তাহলে বি আর সি দিচ্ছে কত? 2 টাকা দিচ্ছে, ঠিক আছে? এটা একটা কন্ডিশন। এবার দেখো আবার কি বলেছে, যে বি দিচ্ছে এ আর সি এর সমান মূলধন, তাহলে বি দিচ্ছে এ আর সি এর সমান মূলধন। তাহলে বি যদি 1 টাকা দেয়, এ আর সি 1 টাকা দিচ্ছে। তাহলে দেখো এখানে একটা কন্ট্রাডিক্ট তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? দেখো, এ বি সি টোটাল তো 3 ইউনিট হচ্ছে, 1 আর 2 আর 1 3 ইউনিট হচ্ছে। আর এখানে দেখো 1 আর 1 2 ইউনিট হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমার তো এবিসি টোটাল 3 ইউনিট ধরেছিলাম। তাহলে এইটাকে আমি ব্যালেন্স করার জন্য দেখো, যদি আমি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে এটা 6 হয়ে গেল। এটা যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটাও 6 হয়ে যাবে। তাহলে এবিসি টোটাল ভ্যালু 6, এখানেও এবিসি টোটাল ভ্যালু 6। এখানে খেয়াল করে দেখো, আমি একে 3 দিয়ে গুণ করেছি, তাই এই রেশিওগুলোকেও 3 দিয়ে গুণ করব, ঠিক আছে? এটাকে 3 দিয়ে গুণ করব, এটাকেও 3 দিয়ে গুণ করব। তাহলে বি এর ভ্যালু কত হয়ে যাবে এখানে? 3। আর এ আর সি এর ভ্যালু কত হয়ে যাবে? 3। আচ্ছা, এইখানে দেখো 2 দিয়ে গুণ করেছিলাম, একেও তাহলে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে? যদি একে 2 দিয়ে গুণ করি, এটাকে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে এর ভ্যালু কত হয়ে যাবে বলো? 2। এখানে বি আর সি এর ভ্যালু কত হয়ে যাবে? 4, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে তুমি বলো যে এ বি আর সি এখানে কত হবে? দেখো, এর ভ্যালু এখানে 2 বলে দিয়েছে, আমি এখানে 2 পেয়ে গেছি, তাহলে এর ভ্যালু আমি 2 বসালাম এখানে, ঠিক আছে? বি এর ভ্যালু দেখো 3 পেয়ে গেছি, বি এর ভ্যালু এখানে 3, তাই না? তাহলে বি এর ভ্যালু আমি 3 বসিয়ে দিলাম, তাহলে সি পড়ে থাকে, টোটাল তো আমি 6 পেয়েছি, তাই না? তাহলে এটা হয়ে যাবে 1। তাহলে এবার তুমি বলো, তবে সি কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে 3 আর 2 5 আর 1 6, টোটাল এখানে কত? 6। তাহলে 6 এর ভ্যালু কত এখানে বলেছে? 900 টাকা। তাহলে সি কত পাবে? 1, তাই না? তাহলে 1, সি এর তো পরিমাণ 1, তাহলে 6 এর ভ্যালু 900 হলে আমরা 1 এর ভ্যালু কত পাবো? 150 পাবো। এটা 150 গুণ, এটাও 150, তাহলে 150 হয়ে যাবে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরেরটা দেখি। অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বৎসরান্তে অনিল যদি লাভের 20% পায় তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল? দেখো, অনিল আর হচ্ছে অজয় আর অনিল, ঠিক আছে? এটাকে অজয় ধরে নিচ্ছি আর এটা হচ্ছে অনিল, ঠিক আছে? তাহলে দেখো, অজয় ব্যবসায় 8,000 টাকা নিবেশ করেছিল, তার মানে 8,000 টাকা অজয় নিবেশ করেছে। 8,000 টাকাটা ক মাস খেটেছে? 8 মাস খেটেছে, ঠিক আছে? এটা কার? এটা হচ্ছে অজয়ের, ঠিক আছে? আচ্ছা, অনিল কত টাকা খেটেছে? অনিল বলছে বাকি 4 মাসের জন্য খেটেছে। অনিলের টাইমটা বলে দিয়েছে, প্রিন্সিপালটা কিন্তু বলে দেয়নি। 4 মাসের জন্য টাকা নিয়োগ করে, বৎসরান্তে এত টাকা লাভ হলে 20% লাভ পেলে অনিল কত টাকা নিয়োগ করেছিল। তাহলে অনিলের টাকাটা আমি জানি না, তাহলে অনিলের প্রিন্সিপালটা আমি ধরে নিচ্ছি এক্স। এবার অনিলের প্রিন্সিপাল ধরে নিচ্ছি আমি এক্স। দেখো, এখানে একটা জিনিস কি, যে এর ইনভেস্টমেন্ট, অজয়ের ইনভেস্টমেন্ট ইন্টু অজয়ের টাইম সমান অজয়ের প্রফিট হবে। দেখো, 20% টোটাল প্রফিট, 20% মানে কি 1/5, ঠিক আছে? এই 20% অনিল পাচ্ছে মানে 5 ভাগের 1 ভাগ অনিল পাচ্ছে। তার মানে টোটাল যদি 5 হয় তাহলে অনিল 1 পাচ্ছে। তাহলে অনিল যদি এটা অনিল পাচ্ছে, তাহলে অনিল যদি 1 পায়, লভ্যাংশ টোটাল লভ্যাংশ 5, তার মধ্যে অনিল যদি 1 পায় তাহলে অজয় কত পাচ্ছে? অজয় 4 পাচ্ছে, ঠিক আছে? 20% মানে আমি একে প্রথমে ভেঙে দিলাম ফ্র্যাকশানে। 20% মানে হচ্ছে আমি 1/5, তার মানে 5 যদি টোটাল লভ্যাংশ হয় তাহলে অনিল পাচ্ছে 1, অনিলকে লিখেছি 1, অজয় পাচ্ছে 4, তাহলে টোটাল 5 হয়ে গেল। তাহলে আমি এখান থেকে দেখো, অজয়ের ইনভেস্টমেন্ট ইন্টু অজয়ের টাইম সমান অজয়ের প্রফিট হবে, তাহলে অজয়ের প্রফিট 4,
আর এখানে অনিলের প্রফিট 1, আমি এখানে লিখলাম, কাটাকাটি করব 4 2, আচ্ছা এবার 4 2000, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু এখানে কত হলো দেখো, 2 দুগুণে 4, 4000, তাহলে এক্সের ভ্যালু এখানে 4000 হয়ে গেল। তাহলে এক্স মানে অনিল কত টাকা ইনভেস্ট করেছিল, 4000 ইনভেস্ট করেছিল। ক্লিয়ার? নিচে ত্রিভুজে যদি এ সি 20 মিটার হয়, দেখো এ সি এটা হচ্ছে 20, ঠিক আছে, এইটা বলেছে 20, সরি এটা বলেছে 20, দেখো কি বলেছে, আর এ বি হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স বলে দিয়েছে, বিসি 50 মাইনাস এক্স। দেখো তোমরা যারা ট্রিপলেটটা জানো তারা কিন্তু দেখি অ্যান্সারটা করে দিতে পারবে, ঠিক আছে। আমরা ট্রিপলেটটা কি জানি, 3 4 5, 5 12 13 13, 8 15 17, 20 21 29, আরও ট্রিপলেট আছে, এই মোটামুটি এগুলো কাজে লাগে। 3 4 5 5 12 8 15 17, 7 24 25, 7 24 25টা লেখা হয়নি, দেখো এগুলো মেনলি আমার কাজে লাগে, আরও এর বাইরেও ট্রিপলেট আছে। দেখো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করছি, এটা 20 পাচ্ছি, যদি আমি এটা 20 পাই তাহলে এটাকে যদি আমি 29 ধরে নিই, 29, ঠিক আছে, যদি আমি এটা 29 ধরে নিই তাহলে দেখো এখানে 50 মাইনাস এক্স কত হচ্ছে 29, তাহলে এটা হচ্ছে 21 হয়ে যাবে। তাহলে 20 21 29 আমার ট্রিপলেট ফলো করছে, তাহলে 29 হয়ে যাবে আমার অ্যান্সার। যদি তোমার ট্রিপলেট না মনে থাকে তাহলে সেটা অপশান উপায় রয়েছে তার। দেখো তাহলে আমরা কি জানি যে হাইপোটেনাস অর্থাৎ যে অতিভুজের স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, এটা সমান আমরা কি জানি যে এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে এসি স্কোয়ার প্লাস হচ্ছে এইটা স্কোয়ার, তার মানে 20 স্কোয়ার প্লাস 50 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে 400, এটা হয়ে যাবে 2500 মাইনাস 100 এক্স, জায়গারভাবে এখানে লিখছি, ঠিক আছে, এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার হলো, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এটা কত হলো 2900, আর এটা মাইনাস 100 এক্সটা এদিকে নিয়ে চলে এসো, 100 এক্স হয়ে গেল, 100 কেটে দাও 0, তাহলে এক্সের ভ্যালু কত হলো 29। দেখো এইটা তুমি করতে পারো, কিন্তু যদি ট্রিপলেট মনে থাকে না তাহলে তুমি সহজেই করে ফেলতে পারবে, দেখি করে ফেলতে পারবে, পেন কোনো ঠেকানোর প্রয়োজন নেই। আমি সবসময় বলি যে যখন অপশানের সুবিধা থাকবে সেখানে আমার কিন্তু বাকিটা করার প্রয়োজন নেই। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথা পিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? ধরো 35 জন ছেলে মেয়ে ছিল, তখন গড় ছিল, ধরো 35 জন যখন ছেলে মেয়ে ছিল তখন গড় ছিল এক্স টাকা, ধরো 35 জন ছেলে মেয়ে ছিল, এক্স টাকা গড় ছিল। এবার কি হচ্ছে 7 জন এক্সট্রা আসছে, তার ফলে কি হচ্ছে গড় বেড়ে যাচ্ছে। আচ্ছা আমি এটা ট্র্যাডিশনাল ওয়েতেই করাচ্ছি, দেখো 35 জনে ধরে নিচ্ছি এক্স গড়, তাহলে টোটাল আমার খরচ হচ্ছে 35 ইন্টু এক্স। এবার বলছি দেখো তার সঙ্গে যদি আরও কিছু ছেলে যোগ হয় তখন কি বলেছে দেখো 42 টাকা বৃদ্ধি পাচ্ছে, তার মানে আরও 42 টাকা বৃদ্ধি পেলো, 35 ইন্টু এক্স টাকা টোটাল টাকাটা, তার সঙ্গে 42 টাকা বাড়ছে, কখন? যখন এই যে 7 জন আরও 7 জন আসছে, তার মানে 35-এর সঙ্গে আরও 7 জন আসছে, 42 যখন আসছে, এবার তখন কি হচ্ছে এই গড় এক্স ছিল এখন কত হচ্ছে এক্স মাইনাস 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ইকুয়েশনটা করতে হবে আমাকে, তাহলে 35x প্লাস 42 ইকুয়াল টু 42x মাইনাস 42, ঠিক আছে। এবার আমি এটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে কত হলো দেখো, আমি যদি এদিকে নিয়ে চলে যাই তাহলে হচ্ছে 7x, এটাকে 84 হয়ে যাবে, তাহলে 7x 7 12 84, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেল 12 হয়ে গেল, ঠিক আছে, এক্সের ভ্যালু 12, তার মানে আগে আমার গড় ছিল 12, এবার কতজন ছেলে মেয়ে ছিল 35 জন, তাহলে 35 ইন্টু 12 টোটাল হলো কত 35 ইন্টু 350 আর 70 420 হয়ে যাবে আমার অ্যান্সার। এটা একটা শর্ট মেথড আছে, আজকের আমি আলোচনা করছি না। পরেরটা দেখো, এক্স একাকি একটা কাজ, এই অঙ্কটা তো খুবই সোজা, এমন কেউ অঙ্কটা পারোনি এমন তো কেউ নেই। 20 আর 30 টোটাল কাজ 60, তাহলে এটা 3 আর 2 টোটাল 5 দিয়ে ভাগ করব 12, তাই না, টোটাল কাজ 60 হচ্ছে, এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে টোটাল কাজ 12 দিনে কমপ্লিট হবে। চলো, দুটি সংখ্যার অনুপাত এত, তাদের অন্তর 69, খুবই সোজা অঙ্ক। তাহলে এটা কত 3 এর ভ্যালু 69, 3 এর ভ্যালু কত হচ্ছে 69, তাহলে বড় সংখ্যাটা কত বলেছে, তার মানে 8 এর কথা জানতে চেয়েছে, 8 এর ভ্যালু কত হবে 3 এর এটা কত গুণ 23 গুণ, তাই না, তাহলে এটা 23 দিয়ে গুণ হবে, 8 23 কত হচ্ছে
8 23 3 8 24 8 2 16 184 হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা কত 23 গুণ, সেই জন্য এটাকেও 23 গুণ করলাম। ঠিক আছে, চলো কি বলেছে, একটি ঘনকের প্রতিটি বাহু যদি 10% কমানো হয় তাহলে পার্শ্বতল কত শতাংশ কমবে। দেখো টোটাল সারফেস কিন্তু বলেনি, শুধু সারফেস বলেছে। একটা কিন্তু মাথায় রাখবে, যখন এরিয়া বলবে আমার দুবার করে নেট ইনক্রিমেন্ট করতে হয়। নেট ইনক্রিমেন্ট বা নেট ডিক্রিমেন্ট আমরা কি করতে হয়, দুবার করতে হয়। এরিয়া মানে দুবার স্কোয়ারের ব্যাপার থাকে, তাহলে 10% -10, তারপর আবার একবার -10, তাহলে -10 ইন্টু -10 বাই 100, এটা আমার ফর্মুলা জানি। তাহলে টোটাল -20, আইডি কত হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে +1, তাহলে কত হলো -19, এটা হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 19% কমে যাবে। ঠিক আছে, এটা নেট ইনক্রিমেন্ট ফর্মুলা, না হলে ফর্মুলা দিয়ে করতে হবে এগুলো, না হলে কিন্তু তুমি যদি এভাবে করো পুরোটা করতে যাও একটু টাইম লেগে যাবে। চলো পরেরটা দেখো, দুটি সংখ্যার যোগফল 27 গুণফল 182 হলে ছোট সংখ্যাটা কত। তাহলে ধরো একটা এক্স একটা ওয়াই, সংখ্যাটা এক গুণফল বলেছে 182, এটাকে তুমি ভাঙো, 2 × 9 91 হলো, তার 2 7 × 13। ঠিক আছে, তাহলে দেখো এই 7 2 14 করে দিই, এটাকে 13 করে দিই। দেখো 14 আর 13 যোগ করলে 27 হচ্ছে, আর 14 আর 13 গুণ করলেও আমার 182 হচ্ছে। এটা স্যাটিসফাই করছে, মানে 14 আর 13 সংখ্যা দুটো দেওয়াই থাকে, আমাকে শুধু খুঁজে নিতে হবে। ঠিক আছে, তাহলে 14 ছোট সংখ্যাটা তাহলে 13 হয়ে যাবে। চলো, একটি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে পিএসি 50 ডিগ্রি, ওবিসি কত। ধরো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজ পরিবৃত্ত বলেছে। দেখো এটা যদি পরিবৃত্ত হয় তাহলে কি বলেছে, দেখো আমরা একটা জিনিস কি জানি, ধরো একটা বৃত্তের ক্ষেত্রে আমি যখন ক্লাসগুলো করিয়েছিলাম দেখবে খুব সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে, বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। ঠিক আছে, ধরো এটা কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, এটা কেন্দ্রস্থ কোণ, মানে এটা বৃত্তের কেন্দ্র। এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটা হয়ে যাবে 60 ডিগ্রি, কারণ এটা বৃত্তের পরিধিকে টাচ করে আছে। সেই পরিধিস্থ কোণ কি হয়, এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে যায়, বা ঘুরিয়ে আমি বলতে পারি যে পরিধিস্থ কোণ অন্তস্থ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডবল হয়। তাহলে এইখানে দেখো কি বলেছে, ও হচ্ছে আমার এটা হচ্ছে আমার পরিবৃত্ত সার্কাম সেন্টার, এইখান থেকে এইটা বিএসি, এ বিসি যদি আমি ধরি, এটা এ বিসি, দেখো বিএসি এই কোণটা বলেছে কত 50 ডিগ্রি। তাহলে ও বিসি এইটার কথা জানতে চেয়েছে, এইটার কথা জানতে চেয়েছে। তাহলে দেখো এটা যদি 50 হয় তাহলে এটা 100 হবে। ঠিক আছে, যদি এটা 50 হয় তাহলে এটা 100 হয়ে গেল। তাহলে এটা যদি 100 হয়, এবার টোটাল ত্রিভুজ 180 হয়, এটা 100 হলে এটা 40 হবে, এটা 40 হবে, তবেই তো 180 হবে টোটাল। তাহলে এটাও 40, এটা এই দুটো একই কোণ হবে কেন, কেননা যেহেতু রেডিয়াস, বৃত্তের রেডিয়াস মানে দুটো বাহুই তো সমান, দুটো বাহু যদি সমান হয় তাহলে কোণগুলোও সমান হয়। তাহলে 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমাকে উত্তর হয়ে যাবে অঙ্কটার 40। চলো পরেরটা দেখি, একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল ও কুকুরের দ্রুতির বা স্পিডের অনুপাত কত। দেখো কি বলছে, কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। এইখানেই আমাকে ধরতে হবে। দেখো কুকুরের ডগের 3 লাফ সমান হচ্ছে ক্যাটের 4 লাফ। তাহলে ডগ আর ক্যাটের যাওয়ার রেশিওটা কত, তাহলে 4:3, তাই না, যার সামনে যেটা থাকে সেটা হয় না রেশিওই। তার মানে ডগেরটা হয়ে যাবে এইটা আর ক্যাটেরটা হয়ে যাবে এইটা। ঠিক আছে, তাহলে দেখো 4:3 হচ্ছে এর লাফ মারার ক্যাপাসিটি। এবার দেখো এই 5 লাফ যাচ্ছে আর এখানে 4 লাফ যাচ্ছে। এখানে দেখো বিড়াল দেওয়া আছে সি, এটা হচ্ছে ডগ, মানে সি যদি বলছে 5 আর ডগ হচ্ছে 4। ঠিক আছে, যাওয়ার ক্যাপাসিটি 4, তাহলে ডগকে আমি ডগ দিয়ে গুণ করে দেবো, এটাকে আমি 3 দিয়ে গুণ করে দেবো ক্যাটকে। তাহলে এটা কত হলো 15, এটা গুণ করে দিলে এটা হয়ে যাবে 16। তাহলে 15:16 হচ্ছে এর রেশিও। ঠিক আছে, তোমরা এটা ক্রিস ক্রসও করতে পারো, এইভাবেও অঙ্কটা করা যায় ট্রিকে। ঠিক আছে, 15:16 হয়ে যাবে আমার অ্যান্সার। এবার খেয়াল রাখতে হবে বিড়াল কুকুর কোনটা বলেছে, বিড়াল আর কুকুর। হ্যাঁ, তাহলে আমাকে এটা যদি কুকুর বিড়াল বলে দিত ক্ষেত্রে 16 আর 15 হয়ে যায়। দেখো 16-15 অপশান আছে, কিন্তু গোলমাল যাতে না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, 15-16 হয়ে যাবে আমার অ্যান্সার। পরেরটা দেখি, 15,000 টাকা 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ ও সরল সুদ অন্তর হচ্ছে 96 টাকা। সুদের হার বার্ষিক কত ছিল। এটাকে দেখো সবথেকে ভালো হচ্ছে অপশান ধরে ঝপাঝপ চলে আসবে। দেখো আমি একটা জিনিস, দেখো তুমি চাইলে এইভাবে করতে পারো, আমি আগে বলে দিচ্ছি। দেখো 15,000 টাকা রেট
বলেছে কত, যে রেটটা আমায় জানায়নি, তো রেটটা আমায় জানতে হবে। তো রেটটা আমি ধরে নিচ্ছি আর, ঠিক আছে, আর বাই 100, এটা ক বছর হচ্ছে, 2 বছর হচ্ছে, এইটাই আমার 96 টাকা হচ্ছে। এটা ক্যালকুলেশন করবে বেরিয়ে আসবে, ঠিক আছে। এটা তো একটা গেল পদ্ধতি, কিন্তু দেখো আমি অপশান ধরেই দেখতে পাচ্ছি যে অপশান যারা দেখার অভ্যাস তৈরি হয়ে গেছে তারা কিন্তু দেখি করে ফেলতে পারবে। দেখো 15,000 টাকা যদি আমি প্রথমে আমার ক্যাপিটাল হয়, তাহলে 8% যদি নিই, 8 15 120 হয়, তাই না? এই একটা সংখ্যা যাকে আবার 8 দিয়ে গুণ করলে 96 আসবে। সুতরাং এইটাই আমার অপশানের প্রথমেই আমার চোখে পড়বে। দেখো এইটা 1200 টাকা, প্রথম বছর আমি সুদ পেয়েছি এটা, দ্বিতীয় বছর তো সরল সুদ পাবোই, তার সঙ্গে এই যে 1200 টাকা জমেছে তার উপরও সুদ পাবো। তাহলে এইটার উপরে যদি আমি 8% সুদ পাই, কত, 96 টাকা হয়ে গেল। তার মানে সরল সুদ পাচ্ছি 2400 টাকা, আর জটিল সুদ পেলে আমি 96 টাকা বেশি পাবো। এইটাই তো আমার তফাৎ জানতে চেয়েছে। তাহলে 8% হয়ে যাবে আমার অ্যান্সার। তুমি চাইলে এইভাবে করে দেখতে পারো, ঠিক আছে, আমি আর করে দিচ্ছি না। দেখো এটা দেখো, কোনো সংখ্যা 25%-এর সাথে 150 এর তার 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? ঠিক আছে, দেখো কোনো সংখ্যার, মানে ধরে নিচ্ছি সংখ্যা এক্স, তার 25%-এর সাথে যদি আমি 130% করলে কত হয়, 3 15 45, আমি যদি যোগ করি তাহলে কত হবে, সংখ্যাটা 75 হবে। তুমি এক্সের জায়গায় একটা সংখ্যা এই অপশনের মধ্যে তুলে নাও। দেখো 25% মানে কি, 25% মানে 1/4, 4 দিয়ে ভাগ যাবে এমন কোনো সংখ্যা। দেখো 4 দিয়ে সঙ্গে দেখো, এবার এটাকে 45 যোগ করতে হবে, দিয়ে 75 হবে। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি 120 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে আমি কাটাকাটি করলে দেখো 30 আর 45 75 হচ্ছে এই দিকটা, ঠিক আছে। তাহলে 120 হয়ে যাবে আমার অ্যান্সার, ঠিক আছে। তো এই কটায় মোটামুটি আমি অঙ্ক ছিল, এর বাইরে আছে কিনা আমি জানি না। তো মোটামুটি যতগুলো পেয়েছি আমি করেছি। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।